প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো, সুস্থ থাকাই কামনা করি। আমার গত দিনের ক্লাস আমরা শিক্ষণ ফলে প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি ও পরিষ্কার ব্যাখ্যা করতে পারবে এটা আমরা আলোচনা করেছি। প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু উপাদান বর্ণনা করেছি। আজকে আমাদের বিষয় প্রাকৃতিক ভূগোলের অধ্যয়নের গুরুত্ব বিশ্লেষণ, প্রাকৃতিক ভূগোল অধ্যয়নের গুরুত্ব নিয়ে আমরা আজকে তোমাদের সাথে আলোচনা করবো। তাহলে আমরা চলে যাই সেই প্রাকৃতিক ভূগোলের গুরুত্বে চলে যাই। পরিসর প্রাকৃতিক ভূগোল অধ্যয়নের গুরুত্ব। আমরা আগে যে দুইটা পর্ব আলোচনা করে আসলাম, প্রাকৃতিক ভূগোল নিয়ে আমরা আলোচনা করতে গুরুত্ব কি আজকে। প্রাকৃতিক ভূগোল অধ্যয়নের গুরুত্ব অপরিসীম, কেননা পৃথিবীর জন্ম, পৃথিবীর পরিসরের ভৌত পরিবেশ অর্থাৎ পাহাড়, পর্বত, নদ নদী, সাগর, মহাসাগর, বায়ুমণ্ডল প্রভৃতির বিষয় বিস্তারিত ভাবে আলোচনা একমাত্র প্রাকৃতিক ভূগোল অধ্যয়নের মাধ্যমে প্রাকৃতিক ভূগোলের বিভিন্ন অধ্যয়নের গুরুত্ব পৃথক পৃথক বর্ণনা করা হলো। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, একটা পৃথিবীর জন্ম, পৃথিবী কিভাবে জন্ম হয়েছে একটা প্রাকৃতিক ভূগোলের মাধ্যমে জানা সম্ভব। তারপর একটা কি কথা বলা হচ্ছে এখানে, পৃথিবীর পরিসরের জায়গা, পৃথিবীর বিভিন্ন জায়গায় ভৌত পরিবেশ, ভৌত প্রাকৃতিক পরিবেশ অর্থাৎ পাহাড়, পর্বত, নদ নদী, সাগর, মহাসাগর, বায়ুমণ্ডল প্রভৃতি নিয়ে আলোচনা করে এই প্রাকৃতিক ভূগোল। পর প্রাকৃতিক কোন কোন শক্তি দ্বারা কিরূপে পৃথিবীর পদার্থসমূহ নিজেদের ঘনত্ব অনুসারে তার কেন্দ্র হতে ভূত্বক পর্যন্ত স্তরিত সজ্জিত হলো সে সম্পর্কে জানা যায়। আমরা যদি এখানে দেখি যে সূর্য হতে পৃথিবীর সৃষ্টি হওয়ার পর প্রাকৃতিক কোন কোন শক্তি দ্বারা, মানে পৃথিবী যখন সূর্য থেকে সৃষ্টি হলো তার প্রাকৃতিক কোন কোন শক্তি দ্বারা কিরূপে পৃথিবীর পদার্থসমূহ নিজেদের ঘনত্ব অনুসারে, পৃথিবীর পদার্থ বলতে ঘনত্ব, আমরা পৃথিবীর যে সমস্ত পদার্থ দিয়ে গঠিত তাদের ঘনত্ব কিন্তু এক নয়। ভূপৃষ্ঠ থেকে কেন্দ্রমণ্ডল থেকে যত উপরে ওঠা যায় পদার্থের ঘনত্ব তত বেশি, এবং ভূপৃষ্ঠ থেকে যত নিচে যাওয়া যায় ঘনত্ব তত কম। তার ঘনত্ব অনুসারে তার কেন্দ্র হতে ভূত্বক পর্যন্ত স্তরে স্তরে সজ্জিত হলো সেই সম্পর্কে জানা যায়। কীভাবে এটা সজ্জিত হলো সেটা জানা যাবে এই পরবর্তী ক্লাস হয়তো তোমাদের আসবে, বহুদের গঠন প্রণালী তখন আরও বিস্তারিত জানতে পারবে। এরপর আসছে খনিজ ও শিলার উৎপত্তি, ভূন্দোলন, তার ফলে শ্রেষ্ঠ ভূমিরূপ সম্পর্কে জানা যায়। খনিজ ও শিলা কিভাবে উৎপত্তি হয়েছে, ভূ আন্দোলন হচ্ছে যে পৃথিবী বর্তমান পর্যায়ে পৌঁছাতে অনেক ঘাত প্রতিঘাতের মাধ্যমে পর্যায়ে এসছে, সেইগুলো হচ্ছে ভূ আন্দোলন। তাহলে ভূ আন্দোলনের ফলে কীভাবে বর্তমান পর্যায়ে এসছে জানা যাবে। পৃথিবীর অভ্যন্তরীণ অবস্থার গঠন, যে পৃথিবীর ভিতরে কি আছে, অভ্যন্তরে কি আছে, সেগুলোর গঠন সম্পর্কে জানা যাবে। তারপরে আসছে ভূপৃষ্ঠের পরিবর্তনের বিভিন্ন শক্তি সমূহের কার্যক্রম, যেমন ভূমিকম্প, আগ্নেয়গিরি ও বিস্তৃত ভবন সম্পর্কে বিস্তারিত জানা যায়। ভূপৃষ্ঠের পরিবর্তন আমরা পড়েছি যে আগ্নেয়গিরির ফলে ভূপৃষ্ঠের আকস্মিক পরিবর্তন হয়, ভূমিকম্প ভূপৃষ্ঠের পরিবর্তন হয়, বিস্তৃত ভবনের ফলে ভূপৃষ্ঠের পরিবর্তন হয়। তো ভূমিকম্প এবং বিস্তৃত ভবন, আগ্নেয়গিরি এগুলোর ফলে হয় কি আকস্মিক পরিবর্তন, আর আগ্নেয়গিরির বিস্তৃত ভবনের ফলে হয় ধীর পরিবর্তন। এই পরিবর্তন সম্পর্কেও জানা যায়। নদীর উৎপত্তি ও ক্রমবিকাশ এবং বিভিন্ন গতিতে নদীর কার্যের ফলে শ্রেষ্ঠ ভূমিরূপ সম্পর্কে জানা যায়। নদীর উৎপত্তি, নদী কীভাবে উৎপত্তি লাভ করলে সাধারণত আমরা জানি কোনো বৃষ্টি, বরফ গলা বা ঝর্ণার পানি, বা যখন কোনো নির্দিষ্ট স্থান থেকে নিম্ন স্থান দিয়ে প্রবাহিত তখন আমরা বলি নদী। এই নদীর উৎপত্তি আমরা সম্পর্কে জানতে পারবো নদীগুলির মাধ্যমে প্রাকৃতিক ভূগোল। নদীর উৎপত্তি সম্পর্কে, নদীর উৎপত্তি কীভাবে হলো, একেবারে কোনো পার্বত্য অঞ্চলে তার বৃষ্টি পানি হতে পারে, ঝর্ণার পানি হতে পারে, প্রস্রবণ হতে পারে, যে কোনো পানি বরফ গলা পানি হতে পারে, সেটা কোনো নির্দিষ্ট স্থান দিয়ে যদি উচ্চ অঞ্চল থেকে নিম্ন অঞ্চলে প্রবাহিত হয় তখন তাকে আমরা বলছি নদী। ক্রমবিকাশ, বিস্তার কীভাবে লাভ করবে, নদীতে একটা এর শাখা প্রশাখা আছে, সেটা জানা যাবে। বিভিন্ন নদীর কার্যের ফলে নদীর তিনটে কাজ আছে, একটা হচ্ছে ক্ষয় করা, বহন করা, একটা সঞ্চয় করা। ক্ষয়, বহন এবং সঞ্চয়। যে ক্ষয় করে কোনো ঊর্ধ্বগতিতে ক্ষয় করে,
যখন নদীর স্রোতটা বেশি থাকে কিন্তু ক্ষয় করে ক্ষয়িত পদার্থ কিন্তু সেখানে ফেলে যায় না, সাথে করে নিয়ে যায়, এটা হচ্ছে বহন কাজ। আর যখন কোনো নদী যখন মোহনায় যে পতিত হয় তখন ওই ক্ষয়িত পদার্থগুলো সে মোহনায় সে সঞ্চয় করে। নদীর কাজ হচ্ছে তিনটে। এই নদীর এই তিনটে কার্যের ফলে বিভিন্ন প্রকার সৃষ্টি হয়। এই ভূগোল সম্পর্কেও প্রাকৃতিক ভূগোল আলোচনা করে বিস্তারিত জানা যাবে। এবার হচ্ছে জলবায়ুবিদ্যা অধ্যয়নের গুরুত্ব নিম্ন। জলবায়ুবিদ্যা, তারপরে জলবায়ু কারে বলে? কোনো বৃহৎ অঞ্চলের 25 থেকে 30 বছরের আবহাওয়ার মূল অবস্থাকে বলা হয় জলবায়ু। কোনো বৃহৎ অঞ্চলে, ক্ষুদ্র অঞ্চল কিন্তু না, কোনো বৃহৎ অঞ্চলের 25 থেকে 30 বছরের আবহাওয়ার গড় অবস্থা হচ্ছে জলবায়ু। এখন আমাদের জলবায়ু যখন পড়ছি আবহাওয়া কাকে বলে আবার জানতে হবে আমাদের। আবহাওয়া কাকে বলে? কোনো ক্ষুদ্র পরিসর স্থান, কোনো ক্ষুদ্র পরিসরের দৈনন্দিন বায়ুর তাপ, চাপ, বায়ু প্রবাহ, আর্দ্রতা, বৃষ্টিপাত প্রভৃতির গড় অবস্থাকে বলা হয় আবহাওয়া। তাহলে আবহাওয়া হচ্ছে ক্ষুদ্রতম পরিসর আর জলবায়ু হচ্ছে বৃহত্তর পরিসর। আবহাওয়া স্বল্প সময়ের জন্য নির্ধারণ করা যায় আর জলবায়ু দীর্ঘ সময়ের জন্য নির্ধারণ করা হয়। তাহলে এখানে বলছেন, তাহলে এখানে কি এর গুরুত্ব আছে? কি বায়ুমণ্ডলের গভীরতা, বায়ুর স্তর বিন্যাস, বায়ুর উপাদান, বায়ুর ধর্ম, বায়ুর তাপ, বায়ুর চাপ প্রভৃতি সম্পর্কে আল্লাহ করা যায়। বায়ু স্তর, বায়ু কিন্তু আমরা যেখানে বসবাস করছি আমরা মনে করি সব জায়গায় বায়ু না, এর স্তর সঞ্চিত আছে, যা আপনারা আগামী ক্রিয়া পরবর্তী ক্লাসে জানতে পারবেন। বায়ুর উপাদান, বায়ুতে কি কি উপাদান থাকে? নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, হিলিয়াম, এই ধরনের অনেক কারণ আছে, অনেক উপাদান আছে। বায়ুর ধর্ম, বায়ুর ধর্মটা কি? বায়ুর কিন্তু ধর্ম আছে। বায়ু এক জায়গায় আরেক জায়গায় প্রতিনিয়ত স্থানান্তরিত হয়, বায়ু কিন্তু এক জায়গায় থাকে না, বায়ু সবসময় তার শূন্যস্থান পূরণ করে। তাপ, বায়ুর তাপ, বায়ু কিন্তু তাপ হয়, বায়ু উত্তপ্ত হয়। বায়ুর চাপ, চাপ হচ্ছে কি? বায়ু নিচের থেকে উপরে ওঠে, আবার উপর থেকে আবার নিচের দিকে নামে, কিন্তু বায়ুর চাপ প্রভৃতি সম্পর্কে আলাপ করা যায়। বায়ু প্রবাহের কারণ, বায়ু প্রবাহের দিক। বায়ু প্রবাহের কারণ, কেন বায়ু প্রবাহিত হয়? এই নিচের কারণ আছে। আমরা জানি কোনো জায়গায় যদি নিম্নচাপ সৃষ্টি হয় তাহলে সেই নিম্নচাপ থেকে সেই নিম্নচাপ স্থানে বায়ু যখন উপরে উঠে যায় সেই শূন্যতা পূরণের জন্য বায়ু সেই দিকে প্রবাহিত হয়। এটা বায়ু প্রবাহের কারণ। বায়ু দিক, কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে তার বায়ু শ্রেণী, বায়ু শ্রেণী বিভিন্ন প্রকার ঘূর্ণিবাতের বিষয় সম্পর্কে জানা যায়। ঘূর্ণিঝড় যেটা বলা হয় ঘূর্ণিঝড় কিন্তু বিভিন্ন প্রকার। আমাদের মাঝে মাঝে এই যে নার্গিস, সিডো, তারপরে আমফান, সাম্পান, যেটা হলো আমফান বলে, সাম্পান বলে, আমফান, বিভিন্ন নামে সঞ্চিত, হারিকেন, টর্নেডো, বিভিন্ন নামে নামকরণ করা হয়। এইগুলো সম্পর্কে সম্যক লাভ করা যায়। এরপর আসছে বায়ুমণ্ডলের জলীয়বাষ্প। যে বায়ুমণ্ডলের জলীয়বাষ্প কি? বায়ুতে জলের কণা, বায়ুতে যে জলের কণা থাকে সেটাকে বলা হয় জলীয় বাষ্প। আর বায়ুর আর্দ্রতা, আর্দ্রতা হচ্ছে ভেজা, বায়ুর আর্দ্রতা, বায়ু ভেজা, বায়ুতে শুষ্ক থাকে আর ভেজা থাকে। বৃষ্টিপাতের কারণ, কেন বৃষ্টিপাত হয়? তাহলে বৃষ্টিপাতের সংজ্ঞা জানলে কেন বিষয়ে জানতে পারবো আমরা। তারপর আছে কি প্রকারভেদ। বৃষ্টিপাত কিন্তু আমরা পানি হলেই বলে বৃষ্টি আছে, এটা প্রকার না। বৃষ্টিপাতের বিভিন্ন প্রকারভেদ আছে। বৃষ্টি বলার হচ্ছে অঞ্চল, কোন অঞ্চলে বৃষ্টি হয়, কোন অঞ্চলে হয় না, এই সব জানা যায় কিসের মাধ্যমে? প্রাকৃতিক ভূগোল পাঠের মাধ্যমে। এছাড়া আবহাওয়া ও পৃথিবীর বিভিন্ন প্রকার জলবায়ুর বিষয়ে বিভিন্ন জ্ঞান লাভ করা যায়। আবহাওয়া পৃথিবীর বিভিন্ন স্থানে জলবায়ু সম্পর্কে জ্ঞান লাভ করা যায় কিসের মাধ্যমে? প্রাকৃতিক ভূগোল পাঠের মাধ্যমে। অর্থাৎ প্রাকৃতিক পাঠ করা একান্ত কর্তব্য। এর মধ্যে সমুদ্রবিদ্যা অধ্যয়নের গুরুত্ব। সমুদ্রবিদ্যা অধ্যয়নের গুরুত্ব, সমুদ্রবিদ্যা কাজ কি? যে সমুদ্রের বিষয় নিয়ে, সমুদ্র নিয়ে আলোচনা করে। সমুদ্রের উপরে কি আছে, তলদেশে কি আছে, সমুদ্রের পানিতে কি আছে, এগুলো নিয়ে আলোচনা তাকে বলে সমুদ্রবিদ্যা। তার পৃথিবী কিরূপে গ্যাসীয় অবস্থাতে কঠিন অবস্থায় উপনীত হওয়ার সময় ভূপৃষ্ঠ কিরূপ অসমানভাবে সংযুক্ত হয়েছিল এবং উচ্চ অংশ স্থলভাগ এবং নিম্ন অংশ সময় বাড়িমণ্ডলে পরিণত হয়েছিল সে সম্পর্কে আলোচনা করে। যে আজ যে পানি কেন হলো, এটা কেন হলো, এগুলো আলোচনা করতে সমুদ্রবিদ্যা। সমুদ্রবিদ্যাকে রাখতে বলে একটা অংশ। পৃথিবীর মহাসাগর সমূহের অবস্থান, পৃথিবীর মহাসাগর কোথায় অবস্থান করছে, আকৃতি কেমন, তলদেশের অবস্থা, তলদেশে কি আছে, মহাসাগর তলদেশ শুধু খেলার মতো সমতল না,
সেখানে উঁচু ভূমি আছে, নিচু ভূমি আছে, পাহাড় আছে, সমতল ভূমি আছে, সব রকম ভূমি সেখানে আছে। জোয়ার ভাটা, আমরা জোয়ার ভাটার কথা শুনেছি নিশ্চয়ই। যদি কোনো কারণে জোয়ার ভাটা হচ্ছে কি, যে প্রাকৃতিক কারণে ভূপৃষ্ঠ জলভাগের কোনো স্থান যদি আকস্মিকভাবে সেখানে পানি বিস্তৃত হয় বা বৃদ্ধি পায়, তখন তাকে আমরা জোয়ার বলি। আর যখন পানি নেমে যায় তখন তাকে আমরা বলি ভাটা। এই জোয়ার ভাটা কেন হয়, কি জন্য হয়, শ্রেণী বিভাগ, এগুলো সব প্রাকৃতিক বলে আলোচ্য বিষয়। এবার হচ্ছে সমুদ্র স্রোত এবং এদের প্রভাব ভিত্তি সম্পর্কে জানা যায়। প্রভাব এবং প্রভাব ভিত্তি সম্পর্কে, প্রভৃতি সম্পর্কে জানা যায়। সমুদ্র স্রোত, সমুদ্র স্রোত কয় প্রকার, কেন প্রবাহিত, সমুদ্র কেন হয়, কোথা থেকে কোথায় যায়, এগুলো সম্পর্কে জানা যায়। ভূপৃষ্ঠের বিশাল জলভাগ সমুদ্রের পানির বৈশিষ্ট্য সম্পর্কে জানা যায়। পানির কিন্তু বৈশিষ্ট্য আছে, পানি কিন্তু সব এক জায়গায় থাকে না, সব জায়গায় পানি কিন্তু একরকম না। কোথাও পানি স্বাদু পানি, কোথাও ঘোলা পানি, কোথাও মিঠা পানি, লবণ পানি, বিভিন্ন রকমের পানি আছে, এই সম্পর্কে জানা যায়। বিভিন্ন শৈবাল, সমুদ্র রঙ্গ, কার্য সম্পর্কে জানা যায়। শৈবাল হচ্ছে এক প্রকার প্রাণী, তাদের দেহাবশেষ, তাদের শৈবাল সাগর। আর হচ্ছে সমুদ্র তরঙ্গ, কাজের সম্পর্কে জানা যায়। এবার হচ্ছে জীবমণ্ডল অধ্যয়নের গুরুত্ব। জীবমণ্ডল আমরা প্রাকৃতিক বই কবে ভাগ করেছি, একটা হচ্ছে ভূমিরূপবিদ্যা, জলবায়ুবিদ্যা, সমুদ্রবিদ্যা, একটা হচ্ছে জীবমণ্ডল। আমরা জীবমণ্ডল, জীবমণ্ডলের কি গুরুত্ব আছে বলবো। জীবমণ্ডল হলো প্রাকৃতিক ভূগোলের এক নবীনতম শাখা। এর মাধ্যমে জানা যায় অশ্বমণ্ডল, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল কি প্রক্রিয়ায় জৈব অজৈব নানা প্রকার প্রাকৃতিক উপাদানের, বানানটা ভুল আছে, উপাদানের হবে সাহায্যে অবিরাম পদার্থ ও শক্তির পর্যায়ে ক্রমিক হচ্ছে। এ দরুন জীবজগতের অস্তিত্ব বজায় থাকে এবং এদের বিবর্তন বিকাশ ঘটে। ঠিক আছে, জীবমণ্ডলের গুরুত্ব কেন যেগুলো আলোচনা করা হবে, গুরুত্ব হচ্ছে আমরা একটু মূল্যায়নে ফিরে যাই, একটু মূল্যায়ন করি। কোনটি প্রাকৃতিক ভূগোলের অন্তর্গত? নিচে চারটে প্রশ্ন আছে, জনসংখ্যা, পরিবার, বায়ুপ্রবাহ, শিল্প। ঠিক বলো কোনটা প্রাকৃতিক ভূগোলের অন্তর্গত? জনসংখ্যা, পরিবার, বায়ুপ্রবাহ, শিল্প। হ্যাঁ, ধন্যবাদ। আমরা কি পেলাম এখানে? বায়ু প্রবাহ। এর উত্তর কি পেলাম আমরা? বায়ু প্রবাহ এর উত্তর। আমরা আর একটা প্রশ্নে মূল্যায়ন করি, একটু দেখে যেতে হবে, সম্ভবত একটু ভুল হয়েছে। আমরা এখানে আসি, একটা সেটিংয়ের ভুল হয়েছে আমাদের। কোনটি বায়ুমণ্ডলের উপাদান? আগে আমরা বায়ুর উপাদান পড়েছি। বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল, বায়ু আছে পানি। বায়ুমণ্ডলের উপাদান যে সমুদ্র স্রোত, বায়ু প্রবাহ, ভূমিকম্প, খরতাপ। এর এই যে সমুদ্রের সাথে বা পানির সাথে কি সম্পর্ক, আমরা সহজে বুঝতে পারছি। বায়ুমণ্ডল, বাইরে পানি, সমুদ্র স্রোত, বায়ু প্রবাহ, ভূমিকম্প, খরতাপ। একটু ভাবলে তোমরা উত্তর সহজ দিতে পারবে। হ্যাঁ, ধন্যবাদ। আমরা কি পেলাম এখানে? দেখি কি আসে, সমুদ্র স্রোত। তাহলে সমুদ্রের সাথে পানির একটা সম্পর্ক আছে। তা আমরা পেলাম এখানে কি উত্তর পেলাম? সমুদ্র স্রোত। তাহলে আমরা আজকে ক্লাস এখানে শেষ করব। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।